হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রাইরিন চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। অলমোস্ট 15-16 দিন পরে আমি একটা ডিজিজ রিলেটেড ভিডিও আপলোড করতে যাচ্ছি। ভিডিও আপলোড না করার পিছনে একটা কারণ রয়েছে, কারণ আমি নিজে অনেক বেশি সিক ছিলাম। আমার ডেঙ্গু হয়েছিল, যার কারণে আমি বহুদিন ভিডিও আপলোড করতে পারিনি। আমি চিন্তা করলাম যেহেতু আমার রিসেন্টলি ডেঙ্গু হয়েছে, তো সেই ডেঙ্গু রিলেটেড কিছু ইনফরমেশন, ডেঙ্গু চাইলে যে খুব সহজে প্রিভেনশন করা যায়, কী কী ওয়ার্নিং সাইন দেখলে আপনারা হসপিটালে যাবেন এবং বাসায় আপনাদের ডেঙ্গু হলে কী কী করণীয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করি সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমত জানতে হবে ডেঙ্গু কি। ডেঙ্গু এক ধরনের ভাইরাসজনিত রোগ, যেটা কিনা মশার মাধ্যমে মানুষের দেহে ছড়ায়। যে মশার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিমেল অ্যাডিস এজিপ্টি এবং বাংলায় আমরা এটাকে বলে থাকি এডিস মশা। এই মশা সাধারণত আর্লি মর্নিং বা লেট ইভিনিং, মানে ভোরের দিকে অথবা সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যে সময়টা, সেই সময় এই মশাগুলো বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে। ফিভারকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি: ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, হেমোরেজিক ডেঙ্গু ফিভার অ্যান্ড ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু ফিভার সাধারণত 4টা সেরোটাইপ দিয়ে হয়ে থাকে: ডেঙ্গু ভাইরাস 1, ডেঙ্গু ভাইরাস 2, ডেঙ্গু ভাইরাস 3 অ্যান্ড ডেঙ্গু ভাইরাস 4। এবং আরেকটা বিষয়, ডেঙ্গু মানুষ থেকে মানুষে ছড়ায় না। আমি যদি এখন ডেঙ্গুতে আক্রান্ত হই, আমাকে যে মশাটা কামড় দেবে, সেই মশাটা যদি আপনাকে কামড় দেয়, তাহলে আপনি ডেঙ্গু দ্বারা ইনফেক্টেড হবেন। এটা অ্যাকচুয়ালি একটা সাইকেলের মতো। একজন ইনফেক্টেড হিউম্যান বিং এবং তাকে যদি কোনো মশা কামড়ায়, সেই মশা গিয়ে যদি একজন হেলদি হিউম্যানকে গিয়ে কামড়ায়, এই ভাইরাসটা ঠিক এরকম সাইকেলের মতো করে স্প্রেড হতে থাকে। মশা এজেন্ট হিসেবে এবং আমাদের হিউম্যান বডি হোস্ট হিসেবে কাজ করে। এখানে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেমন রেইনফল, হিউমিডিটি, টেম্পারেচার বেশি হলে কিন্তু মানে গরমকালে, সামারের দিকে কিন্তু ডেঙ্গুর প্রকোপ এত বেশি থাকে না। ইউজুয়ালি দেখা যায় যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মান্থগুলোর দিকে, যেখানে নাতিশীতোষ্ণ একটা অবস্থা বা শীতকাল পড়বে এরকম একটা ব্যাপার থাকে, সেই সময় ডেঙ্গুর প্রকোপ বাংলাদেশে খুবই পিকে থাকে। হাই টেম্পারেচার এবং লো হিউমিডিটিতে ডেঙ্গুর প্রকোপ নর্মালের তুলনায় অনেক বেশি কম থাকে। শীত শুরু হওয়ার আগ দিয়ে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিগুলো বিভিন্ন জায়গায় জমা থাকে। সেই জমাকৃত পানির মধ্যে মেনলি অ্যাডিস মশা গিয়ে ডিম পাড়ে। তো এইভাবে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো ডেঙ্গু স্প্রেড হতে অনেক বেশি হেল্প করে। 14 সাল থেকে 2024 সালের এই 10 বছরের ডেঙ্গু সার্ভে করলে দেখা যায় 2019 সালের আগে ডেঙ্গুতে কোনো ডেথ রেট নেই। এরপরে 2023 সালের সব থেকে বেশি রেকর্ড ছাড়া ডেঙ্গু কেস পাওয়া যায়, যেটা কিনা 3,21,000-এরও অনেক বেশি, এবং সেই সময় 1700-র বেশি মানুষ ডেঙ্গু জ্বরে মারা যায়। আর 2025 সালে এখন পর্যন্ত প্রায় 350-র কাছাকাছি মানুষ ডেঙ্গু জ্বরে মারা গিয়েছে। 2023-এ যে মহামারী আকারে মানুষ মারা যায়, সেই সময় মানে ডেঙ্গু ভাইরাস 2 এবং 3 দুটো সেরোটাইপ দিয়েই মানুষ আক্রান্ত হয়েছে, এবং প্রথমবারের মতো 2024 সালে শুধুমাত্র সেরোটাইপ 4-এর কিছু কেস পাওয়া যায়। এবার আসি ডেঙ্গু মশার সাইন সিমটম নিয়ে। ডেঙ্গু মশা কামড় দেওয়ার 2 থেকে 3 দিনের মাথায় আপনার সাইন সিমটম দেখা দিবে। ডেঙ্গু জ্বরে সাধারণত হাই গ্রেড ফিভার থাকে, 103-104-এর কাছাকাছি টেম্পারেচার চলে যায়। এরপরে অনেক বেশি মাথা ব্যথা থাকে এবং চোখের পিছনে ব্যথা থাকে এবং মাসল পেইন থাকে অনেক বেশি, পাশাপাশি জয়েন্ট পেনও থাকে। ডেঙ্গুকে আমরা ব্রেক বোন ফিভার বলি, যেটা কিনা হাড্ডি ভাঙার মতো ব্যথা আর কি। তো সেই ধরনের ব্যথা হয়ে থাকে ইউজুয়ালি ডেঙ্গু ফিভারে। এরপরে ক্ষুধামন্দা, তারপরে ভমিটিং, পাশাপাশি পেটে ব্যথা এবং শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হতে পারে। কী কী সাইন দেখলে পেশেন্টকে অবশ্যই দ্রুত হসপিটালে ভর্তি করবেন? প্রথম কথা, পেশেন্টের বমি যদি পারসিস্টেন্ট থাকে, পেশেন্ট একদমই কিছু যদি খেতে না পারে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেশেন্টকে দ্রুত হসপিটালে নিতে হবে। এবং দাঁতের মাড়ি বা অন্য কোনো বমির মাধ্যমে বা পায়খানার মাধ্যমে যদি রক্ত বের হয় সেই ক্ষেত্রে, এবং শরীরে কোনো ধরনের র্যাশ দেখলে, এখানে আমি একটা র্যাশের ছবি দিয়ে দিব, এই ধরনের যদি র্যাশ দেখতে পান, সেই র্যাশগুলো দেখলে অবশ্যই পেশেন্টকে দ্রুত হসপিটালে নিতে হবে। পেশেন্টের পেটে ব্যথা থাকলে এবং শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হলে সেই ক্ষেত্রেও পেশেন্টকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে হবে। শরীর যদি অতিরিক্ত দুর্বল থাকে এবং চোখে ঝাপসা দেখে এবং মাথা ঘুরায়, সেই ক্ষেত্রেও পেশেন্টকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে হবে। ডেঙ্গুর জন্য ফ্লুইড ম্যানেজমেন্ট বাদে স্পেসিফিক করে কোনো ধরনের ট্রিটমেন্ট নেই, সবই সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক ট্রিটমেন্ট বলতে জ্বরের জন্য নর্মাল প্যারাসিটামল এবং শরীর ব্যথার জন্য নর্মাল প্যারাসিটামল। কারণ ডেঙ্গুতে আমরা পেশেন্টদেরকে NSAIDs ব্যবহার করতে পারি না। NSAIDs হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেই ড্রাগগুলো আসলে অ্যান্টিপ্লাটিলেট হয়ে থাকে। তো এই ড্রাগগুলো কী করে, আমাদের প্লাটিলেট কাউন্টটা বা প্লাটিলেটের যে কার্যকারী ক্ষমতা, সেটাকে অনেক বেশি কমিয়ে দেয়। এই স্ট্রং পেন কিলারগুলো আমরা ডেঙ্গুতে পেশেন্টদের দিতে পারি না। এই কারণে শুধুমাত্র বডি ব্যথা এবং মাথা ব্যথা এবং জ্বরের জন্য শুধুমাত্র বা প্যারাসিটামল, যেটাকে বলি আমরা, শুধু অ্যাসিটামিনোফেনই আমরা ডেঙ্গু ফিভারে দিতে পারি। বাদে আর যদি কোনো সমস্যা থাকে, যদি ঠান্ডা থাকে, কাশি থাকে, সেটার আলাদা আলাদা সিমটোমেটিক ট্রিটমেন্ট ডাক্তারকে দেখিয়ে ডাক্তার আপনাদের সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিবে। আপনার যদি অ্যান্টিবায়োটিক নিতে হয় বা স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ নিতে হয়, সেটা অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব করা অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড নিতে হবে। ডেঙ্গুতে ইউজুয়ালি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার
চান্স থাকে। সেই ক্ষেত্রে ডক্টর যদি আপনার একটা সিভিসি করাবে বা আদার যে টেস্টগুলো করাবে সেই টেস্টগুলো দেখে তখন ডক্টর আপনাকে সেই সিভিসি রিপোর্ট দেখে বা আপনার কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্টটা দেখে আপনাকে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিবে। সিবিসি রিপোর্টে যদি লিউকোসাইটোসিস বা লিউকোপেনিয়া থাকে সেইগুলো দেখে ডক্টর আপনাকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবেন। অনেক সময় মেয়েদের ক্ষেত্রে ডেঙ্গু জ্বর হলে মাসিকের সময় এগিয়ে আসতে পারে অথবা মাসিকের সময় দীর্ঘস্থায়ী হতে পারে। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। এই ব্যথানাশক ওষুধগুলো খাবেন না। ডাইক্লোফেন, ইবুপ্রোফেন, মেফিনামিক অ্যাসিড, ন্যাপ্রোক্সেন এই ধরনের স্ট্রং পেইন কিলারগুলো আপনারা খাবেন না, শুধুমাত্র প্যারাসিটামল খাবেন। অ্যাসপিরিন, ক্লোপিডগ্রেল বা ওয়ারফেরিন টাইপ এগুলোকে আমরা বলি রক্ত তরলীকরণ ওষুধ। যেই রক্ত তরলীকরণ ওষুধগুলো ব্লাডকে আর কি পাতলা রাখে যেন ব্লকেজ না হয়। তো এই ওষুধগুলো যদি কেউ খেয়ে থাকেন, যারা হৃদরোগের পেশেন্ট আছেন, তাদের যদি ডেঙ্গু হয়ে থাকে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে এবং পরবর্তীতে সেই ওষুধটা বন্ধ রাখবে না কন্টিনিউ করবে সেটা আপনাকে ডাক্তার জানাবে। ডেঙ্গু জ্বরকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ফেব্রাইল ফেজ, ক্রিটিক্যাল ফেজ অ্যান্ড আরেকটা হচ্ছে রিকভারি ফেজ। ফেব্রাইল ফেজটা থাকে 1 থেকে 3 দিনের মতো। এই ফেব্রাইল ফেজে পেশেন্টের অনেক বেশি হাই গ্রেড ফিভার থাকে এবং পেশেন্ট ডিহাইড্রেশনে চলে যায়। কারণ পেশেন্ট যদি মুখে কিছু খেতে না পারে, পেশেন্টের যদি কন্টিনিউয়াস ভমিটিং হয়, পেশেন্টের ইউরিন আউটপুট অনেক বেশি কম থাকে। এই ফেব্রাইল কন্ডিশন থেকে যদি পেশেন্ট ভালো হয়ে যায় বা রিকভারি হয়ে যায় তাহলে সেটা শুধুমাত্র ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের আন্ডারে আমরা ফেলি। কিন্তু পেশেন্টের যদি হেমাটোক্রিট কাউন্ট অনেক বেশি বাড়তে থাকে এবং প্লাজমা লিকেজ হয়, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকে, রেসপিরেটরি রেট অনেক বেশি বাড়তে থাকে, পেশেন্টের ব্রেথলেসনেস হয়, এনি কাইন্ড অফ ব্লিডিং টেন্ডেন্সি লাইক নাক দিয়ে রক্ত পড়া বা থুতুর সাথে রক্ত আসা বা ব্রাশ করার সময় গাম ব্লিডিং হওয়া, পায়খানার সাথে রক্ত বের হওয়া, এগুলোকে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভারের আন্ডারে ফেলি। ফেব্রাইল ফেজের পরে 72 ঘন্টাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলছি। এই ক্রিটিক্যাল ফেজে আপনার কোনো জ্বর থাকবে না, কিন্তু আপনার প্লাটলেট কাউন্ট অনেক বেশি কমতে থাকবে। মানে জ্বর শেষ হওয়ার পরের 72 ঘন্টাকে আমরা ডেঞ্জার পিরিয়ড হিসেবে ধরে থাকি। এই সময় মাল্টি অর্গান ফেলিউর হতে পারে পেশেন্ট শকে চলে যেতে পারে, পেশেন্টের ইউরিন আউটপুট কমে যেতে পারে, পেশেন্টের হাইপোভলিমিয়া হতে পারে, পেশেন্ট হাইপোভলিমিক শক বা ডেঙ্গু শকে চলে যেতে পারে। ফেজের পরে 7 থেকে 10 এই 4 দিনকে আমরা বলি রিকভারি ফেজ। এই সময় প্লাটলেট কাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকে, পেশেন্টের বডি এক এবং মাসল এক আস্তে আস্তে কমতে থাকে এবং পরবর্তীতে পেশেন্টের হেমাটোক্রিট কাউন্টও আস্তে আস্তে কমে যায়। যে পেশেন্টের ফিচার্সগুলো ছিল, যে সাইন সিমটমগুলো ছিল সেগুলোও আস্তে আস্তে কমতে থাকে। ফেব্রাইল ফেজ থেকে ডেঙ্গু ভালো হয়ে যায় তারা বাসায় পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে এবং বেশি করে লিকুইড খাবার যেমন স্যুপ, ডাবের পানি, তারপরে খাবার স্যালাইন এই খাবারগুলো খেয়ে কিন্তু ডেঙ্গু থেকে রিকভারি হতে পারেন। এবং এভরি অল্টারনেটিভ ডে অবশ্যই আপনাকে একটা সিভিসি করাতে হবে। আর আপনার মধ্যে যদি সেই ওয়ার্নিং সাইনগুলো দেখতে পান তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু মশা ইউজুয়ালি স্বচ্ছ পানিতে ডিম পারে, তো নিজের বাড়ির আশেপাশটুকু পরিষ্কার রাখলেই কিন্তু ডেঙ্গু মশা থেকে অনেকভাবে পরিহার পেতে পারে। প্লাস্টিক কন্টেনারের মধ্যে জমাকৃত পানি, ডাবের খোসা বা নারকেলের খোসার মধ্যে জমাকৃত পানি, এসির জমাকৃত পানি, তারপরে গাছের গুঁড়ির মধ্যে জমাকৃত পানি, ফুলের টবে জমাকৃত পানি, এই পানিগুলো থেকে কিন্তু ডেঙ্গু মশা স্বচ্ছ পানিতে ডিম পারে। তো এই জমাকৃত পানিগুলো যেন না থাকে আমাদের বাড়িতে এবং আমাদের বাড়ির আশেপাশের এরিয়াগুলোতে। এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে খুব সহজেই কিন্তু আমরা ডেঙ্গু থেকে পরিহার পেতে পারি, কিছুটা হলেও ডেঙ্গুর প্রকোপ কমাতে পারি। ঘুমানোর আগে সবসময় মশারি লাগিয়ে ঘুমানো, ব্যবহার করা, সন্ধ্যার আগে ঘরের দরজা জানলা বন্ধ করে দেওয়া, এগুলোর মাধ্যমে কিন্তু ইজিলি ডেঙ্গু থেকে আমরা কিছুটা হলেও রেহাই পেতে পারি। বাংলাদেশের মধ্যে ঢাকাকে রেড জোন অফ ডেঙ্গু বলা হয়। ঘনবসতিপূর্ণ পরিবেশ, হিউম্যান ওয়েস্টেজ এবং পলিউশনের কারণে কিন্তু অনেক বেশি ডেঙ্গুর যে প্রকোপটা সেটা ঢাকা শহরে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় বা ডিভিশনের তুলনায় অনেক বেশি। ডেঙ্গু ভালো হয়ে যাবার পরও কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, এই জন্য পূর্ণ বিশ্রামে থাকতে হবে অ্যাটলিস্ট 7 দিন। তো এই ছিল আমার আজকে ডেঙ্গু নিয়ে কিছু কথাবার্তা। আশা করি আপনাদের সবার জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। আমি চেষ্টা করেছি ডেঙ্গুর ফেজগুলো নিয়ে কথা বলতে, ডেঙ্গুর ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে, ডেঙ্গু যেন না হয় সেটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা নিয়েও কথা বলতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and I look forward to returning with some fresh ideas and better content, and don't forget to like, comment, share and subscribe to my channel. দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। See you soon all. কেননা এখন অ্যাডমিট হতে হবে না। বাই বাই।